প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মন্ত্রিসভার সিদ্ধান্ত ঝুলে আছে। তো এইটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এবং কেন ঝুলে আছে, আমাদের নিয়োগের বিষয়গুলা নিয়ে মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলো হয়েছিল বা মন্ত্রিসভায় যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলা ঝুলে আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যে নিয়োগ বলতে কাদের হয়। আমাদের বেকার ভাই বোনদের নিয়োগ করানোর কথা, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে আমাদের বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এখানে নিয়োগ বলতে আমরা এটাই বুঝি। এবং এই নিয়োগের যে পুরো সিদ্ধান্তটা সেটা কোথায় নেওয়া হয়, আমাদের মন্ত্রিসভায় বিভিন্ন মাননীয় মন্ত্রী মহাশয়রা মিলে একটা সিদ্ধান্তে উপনীত হন যে আমাদের এই বেকার ভাইদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বেকার ভাই বোনদের। তো এই সিদ্ধান্তগুলা আজ ঝুলে আছে, এই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। আর এই যে মন্ত্রিসভার সিদ্ধান্ত ঝুলে আছে এবং এই যে মন্ত্রিসভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এইগুলা কতটুকু সত্যি, কতটুকু আমাদের যে বেকার যে একটা সমাজ আছে সেই সমাজের জন্য এই সিদ্ধান্তগুলো কতটুকু উপকৃত হয়েছে আজ পর্যন্ত। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। তো এখন আমি বিস্তারিত আলোচনা করব যে আমাদের নিয়োগ বলতে এখানে আমাদের টিআরবিটির মাধ্যমে যে পরীক্ষা হয়, আমাদের টেট 1 টেট 2 পরীক্ষা, এবং সাথে আমাদের আমাদের এসটিজিটি এসটিপিজিটি এই পরীক্ষাগুলো হয়ে থাকে, যাদের মাধ্যমে বা যে পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের কি নিয়োগ করানো হয়, টিচার নিয়োগ করানো হয়। তো আমরা 2022-এর যারা টেট উত্তীর্ণ আছে তারা পরীক্ষায় টেট উত্তীর্ণ বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তাদের কিন্তু নিয়োগ যে প্রক্রিয়াটা এখনো শেষ হয়নি, এটা আমরা সকলেই জানি। সাথে আমাদের জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপারেন্ট তারাও আটকে রয়েছে, গ্রুপ সিরও সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়নি। তারপর আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আছে, তাদের প্রসেসটাও সম্পূর্ণ আটকে রয়েছে। তাদের যে ইন্টারভিউর পরে যে মেরিট লিস্ট, এটা 1 বছরের মধ্যে কমপ্লিট করার কথা বলে আজ 2-3 বছর হয়ে যাচ্ছে, সেটাও কমপ্লিট হচ্ছে না। সাথে করে আমাদের ফায়ার সার্ভিস যে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল বা ফিজিক্যাল হয়েছিল সেটার পরে তাদের আর কোনো খবর নেই। সাথে করে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে, সেটার পরীক্ষার পর রেজাল্টের কোনো আর খবর নেই। তো এরকম অনেক চাকরি, সাথে আমাদের টিপিএসসির মাধ্যমে বিভিন্ন চাকরি আছে যেগুলার হয়তো প্রিলিমস হয়েছে বা অনেকগুলার ফর্ম ফিল আপ করানো হয়েছে বা অনেকগুলা রেজাল্ট দেওয়া হবে। তো এমন অনেক চাকরি আছে যেগুলা আজকে বর্তমান সময়ে আটকে আছে। তো এইগুলা আমরা বিভিন্ন ইলেকশনের পর বা বিভিন্ন নির্বাচনের পর, আমরা বছর বছর যে নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর পর আমরা বিভিন্ন মন্ত্রিসভায় আমরা এগুলা শুনে থাকি বিভিন্ন মন্ত্রী মহাশয়দের মুখে যে এই চাকরিটা 2 মাসের মধ্যে কমপ্লিট করা হবে, 3 মাসের মধ্যে কমপ্লিট করা হবে। এইগুলার প্রুফ আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে, তোমরা সেখানে অনেক ভিডিও দেখেছো আর অনেকে কমেন্ট করেছো সেইগুলা নিয়ে। তো তোমরা নিজেরাও জানো বা এইসব ভিডিও তোমরা অনেক আগেও দেখেছো যে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এইগুলা নিয়োগ করানোর কথা বলে আজ 4 বছর 5 বছর কিংবা 2 থেকে 3 বছরের উপরে চলে গেছে, কিন্তু এইগুলার আর কোনো যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কোনো সিদ্ধান্ত কেউই নিচ্ছে না। যাদেরকে বিশ্বাস করে এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল, এখন দেখতে গেলে তারাই সেই মাধ্যমগুলা থেকে দূরে সরে গেছে আর ঝুলে আছে এই সিদ্ধান্তগুলা। এবং আমাদের যে বেকার সমাজ বা বেকার ভাই বোনেরা, যেটা আমি বলতে পারি বা তোমরাও বলতে পারো, তারা কিন্তু পুরোটাই আটকে রয়েছে এবং তাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এটাই বলবো যে একটা চাকরির প্রসেস যখন 4 বছর 5 বছর সময় লেগে যায় শুধুমাত্র কিছু সমস্যা দেখিয়ে, আমাদের বেকার ভাইদের উপর আঙ্গুল তুলে কিছু সমস্যা দেখিয়ে তাদের জীবনটা এইভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, তখন এটাই বলা হবে যে তাদের জীবনের কোনো মূল্য নেই। যে আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদের উপর এইভাবে যে আমাদের যে টিআরবিটির যে
এসটিজিটি, সেটা একটা হাইকোর্টের মামলার জন্য আর কোনো নতুন করে নিয়োগ করার কোনো সিদ্ধান্তই নেই। এটা পুরোটাই বলে দিয়েছে আমাদের শিক্ষা দপ্তর এবং টিআরবিটি যে এই মামলাটা যদি শেষ না হয় তাহলে নিয়োগ হবে না। এখন তোমরা বুঝতেই পারো যে এরকম যদি একটা মামলার জন্য ভবিষ্যতের কোনো নিয়োগ প্রক্রিয়াই না হয় তাহলে কতটুকু প্রভাব ফেলবে আমাদের যে বর্তমান সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিরকম প্রভাব ফেলছে এটা তোমরা দেখতেই পাচ্ছ। বিদ্যাজ্যোতির যে রেজাল্ট সেইগুলা তোমরা দেখেছো, কিছু বলার নেই, এইগুলা নিয়ে সবারই জানা আছে। এবং বিভিন্ন অফিস আদালতে গেলে তোমরা দেখতে পাও যে স্টাফের অভাব। সেই জায়গায় কিন্তু আমাদের যে গ্রুপ ডি বা গ্রুপ সি নিয়োগ করানো হয়েছে, এবং গ্রুপ সি নিয়োগ করানোর পরেও যে আমাদের গ্রুপ ডি নিয়োগ করানোর কথা বের হয়েছিল, সেগুলো তো শূন্য পদ দেখেই বার করা হয় না। তো সেইগুলা যখন 4-5 বছর আটকে থাকবে, নিয়োগ হবে না, তো এই সব সমস্যার সম্মুখীন তো আমাদেরই হতে হয়, আমাদের জনগণকেই তো হতে হয়, সাধারণ জনগণকেই তো হতে হয়। তো এটাই তোমাদেরকে বলার। এবং আমাদের যে আইন শৃঙ্খলার বিষয়টা দিক দিয়ে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভের যে বিষয়টা উঠে এসেছিল, সেই নিয়োগ প্রক্রিয়াগুলোও কিন্তু অষ্টরম্বা হয়ে আছে। এইগুলার কেউ কোনো কথা বলছে না। যারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে 2 বছর আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল, অনেক সুন্দর সুন্দর বাক্য দিয়েছিল যে আমাদের এই প্রসেসগুলো অতি শীঘ্রই নিয়োগ করানো হবে, আমরা ত্রিপুরার আইন শৃঙ্খলা বজায় রাখবো, সবকিছুই সুষ্ঠুভাবে পরিচালনার সিদ্ধান্ত আমরা নিচ্ছি, তো এই সিদ্ধান্তগুলাই কিন্তু আজ ঝুলে আছে। তো এই সিদ্ধান্তগুলো কোথায় নেওয়া হয়? মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়। এখানে তো আর তোমার তোমার আর আমার মতো সাধারণ মানুষ উঠে আসে না, এখানে মাননীয় বা বিশিষ্ট ব্যক্তিরাই থাকেন। তো ওনারাই এই সিদ্ধান্তগুলো নেন। তো ওনাদের এই সিদ্ধান্তগুলোই যখন সফল হয় না, তখন এটাই বলা উচিত যে আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো পুরোই মিথ্যে, বা যেগুলো আমাদেরকে বলা হয় এইগুলার কোনো মানে নেই, এইগুলা দেখারও কোনো মানে নেই, এইগুলো শুধুমাত্র আমাদের বেকার সমাজকে ঝুলিয়ে রাখার একটা সিদ্ধান্ত, যাতে করে আমাদের এই বেকার সমাজটা ধ্বংস হয়ে যায়। আমাদের যে এই অতি পরিশ্রমী যে ভাই বোনেরা আছে, পড়াশোনা করে চাকরি নিজের যোগ্যতায় পাওয়ার যে একটা আশা করে রেখেছে, সেইগুলা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। সেই আশাগুলা তারা নষ্ট করছে, এটাই আমরা বলতে পারবো। তো এই ধরনের কিছু উদাহরণ উঠে এসেছে আজ। এটা তো অনেক সুন্দর কিছু এক্সাম্পল আমি বললাম যে তোমরা দেখেছো আমাদের জিআরবিটি, টিআরবিটি, টিপিএসসি, বিভিন্ন মাধ্যম বা স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা কনস্টেবল, এগুলোর জন্য তোমরা ভবিষ্যতে কোনোদিন আন্দোলন করতে পারবে যদি এইগুলা সঠিকভাবে বা সঠিক সময়ে না দেওয়া হয় মেরিট লিস্ট বা তোমাদের চাকরি। কিন্তু এমনও অনেক চাকরি আছে যেগুলো মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা নিয়োগ প্রক্রিয়া আছে যেগুলো মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার পরে এইগুলা যে কোথায় চলে গেল, আর এই শূন্যপদ যে কোথায় গেল, আজ অব্দি আমাদের বেকার ভাই বোন বা জনসাধারণের কাছে এগুলা প্রশ্নের মুখে রয়ে গেল। এগুলার কোনো আনসার বা উত্তর কেউই পেল না। তো তোমরাও এগুলো দেখেছো। এর মধ্যে কিছু এক্সাম্পল আমি আজ তুলে ধরবো। আর এগুলোর সাথে আমাদের যে জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের ত্রিপুরা কনস্টেবল বা আমাদের ফায়ার সার্ভিস বলো, বা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ বা আমাদের আরো অন্যান্য জব যেগুলো আছে, সেগুলোর সম্পর্ক কি, সেই সব কিছু আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখে নাও এই বিষয়গুলা কি। মন্ত্রিসভার সিদ্ধান্ত বা রাজ্য বিধানসভার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের দেখা নেই, অথচ বরাদ্দকৃত অর্থ কোথায় গেছে, কার পকেটে হয়েছে, তারও কোনো খোঁজ নেই। আশা করি তোমরা জানো, এগুলো আমি আগেও বলেছি অনেকবার, যে অনেক কিছুই বলা হয়েছিল, অনেক বাজেট দেওয়া হয় আমাদেরকে, কিন্তু এগুলো কোথায় যায়? এগুলো তো পাস হয়ে যায়, কিন্তু আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যে সেগুলো তো ওদের কাছে সম্ভব হচ্ছে না সম্পূর্ণ করা, বা নিয়োগ প্রক্রিয়া আমাদের সামনে তুলে ধরা। আবার রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর হয়নি, এইটা তোমরা বুঝতেই পারছো। এগুলো আমি আগেও বলেছি, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, এইগুলোই কার্যকর হয়নি। এখন উদাহরণ রয়েছে অনেক, এমন উদাহরণ রয়েছে অনেক। আজ থেকে 3 বছর আগে ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বৈঠক শেষে ঢাকঢোল পিটিয়ে সিদ্ধান্তের জানান দেওয়া হয় দেন মন্ত্রীরা, কিন্তু সেই সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর হয়নি। তো এই যে আমি যে এখন বললাম তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়ার এই সিদ্ধান্তগুলো উঠে আসে, এইগুলো তো আর আমরা সাধারণ মানুষ বলি না, ঠিক আছে না? মাননীয় মন্ত্রী মহাশয়, যারা যে যে ডিপার্টমেন্টের মন্ত্রী আছেন, ওনারাই এইগুলা বলেন যে আমার এই ডিপার্টমেন্টে এতজন শূন্যপদ বা এতগুলা শূন্যপদ আছে, এইগুলা নিয়োগ করানো হবে। তারপরে এইগুলা কোথায় যায়?
এই যে বাজেটগুলা দেওয়া হয় এগুলো কোথায় যায়? এই শূন্যপদগুলা কে ভরে নেয়? এগুলার তো এইগুলা যায় কোথায়? না অন্য রাজ্যে চলে যায়, না অন্য দেশে চলে যায়, আমরা তো এগুলা জানতেই পাই না বা জানতেই পারি না যে এগুলো কোথায় চলে যায়। যে আমাদের যে এত এত বেকার পড়ে আছে ত্রিপুরা রাজ্যে, তাদের তাদের যে ভবিষ্যৎ সেইগুলা উপর চিন্তা করেই তো এই শূন্য পদগুলা বের করা হয়। তো এই শূন্য পদগুলা কোথায় যায়? যদি শূন্য পদগুলা ফিল আপ হয়ে যায় তাহলে আমাদের বেকার ভাইদের সংখ্যা বা ভাই বোনদের সংখ্যা কেন দিন দিন বাড়ছে? এই প্রশ্নগুলার যে সঠিক উত্তর সেগুলা তো এখনো আর মিলছে না, বা এখন আর মিলার কোনো রাস্তাও নেই। কিন্তু এই সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর হয়নি। ১ বছর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতিটি পঞ্চায়েতে বা ভিলেজ কাউন্সিলে দুজন করে বনমন্ত্রী নিয়োগের। তো বনমিত্র নিয়োগের। এখানে ভুল হয়েছে, বনমিত্র নিয়োগের। প্রতিটি পঞ্চায়েতে বা ভিলেজ কাউন্সিলে দুজন করে বনমিত্র নিয়োগের কথা উঠেছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বনমিত্রদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল মাসে 12,000 টাকা। রাজ্য সরকার ৩,৫৩৪ জন বনমিত্র নিয়োগ করতে পারত, কিন্তু করেনি। তো প্রতিটি যে আমাদের পঞ্চায়েত আছে ত্রিপুরা রাজ্যে, প্রতিটি পঞ্চায়েতে দুজন তিনজন করে নিলে টোটাল ৩,৫৩৪ জন হয় এবং তাদের ১২,০০০ টাকা করে স্যালারি দেওয়ার কথাও হয়েছিল। কিন্তু এই নিয়োগটাও দেখা যায় যে পরবর্তী সময় কোথায় চলে যায় তার কোনো খবর নেই। আজ অব্দি কোনো খবরই পাওয়া যায়নি, বা দ্বিতীয়বার এইসব নিয়ে কোনো কথাই উঠে আসেনি। তো এটাই বলা যায়, মন্ত্রিসভায় যা কিছু বলা হয় এগুলো যে 100% সত্যি এগুলার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যতদিন পর্যন্ত এগুলো তোমাদের সামনে উঠে না আসছে সেগুলার কিন্তু কোনো সত্যতা বা এগুলো যে আসলেও কতটুকু সত্য সেটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে, এতটুকুই বলার এই জায়গাটা নিয়ে। নেক্সট আমরা দেখে নিই, বনে বসবাসকারী পরিবারগুলির কোথায় কি সমস্যা সে সম্পর্কে খোঁজ খবর রাখা বা বনের উপর নজরদারি রাখার জন্য 2টি প্রকল্প বনমিত্র নিয়োগের সিদ্ধান্ত। তো বনমিত্র নিয়োগের যে উদ্দেশ্য সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার 2 বছর পরেও বনমিত্র পদে নিয়োগ করা হলো না। রাজ্যে মোট 1,178টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলে 3 জন করে বনমিত্র নিয়োগ হলে 3,500-এর বেশি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। বেকার সমস্যার কিছুটা হলে সমাধান হতো, কিন্তু নিয়োগ হলো না। এখন এই পরিমাণে যদি বেকার নিয়োগ হয়ে যায় তাদেরকে তো বেতন দিতে হবে। তাদেরকে বেতন কে দিবে? আশা করি তোমরা জানো যে কে দিবে। তো এই বেতনগুলো আসবে কোথা থেকে? এই বেতনগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে যে টাকাটা বেকারদের দেওয়া উচিত ছিল তাদের কাছে তো আর সেই টাকাগুলো যাবে না। আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে উপলব্ধি করতে পারছো যে এই টাকাগুলো আর তারা তাদের হাতে পাবে না, এগুলা আমাদের বেকার ভাইদের কাছে চলে যাবে। তো যদি বেকার ভাইদের কাছে চলে যায় তো তাদের যে একটা পরিপুষ্টের বিষয় সেটা কিভাবে হবে? সেটা তো হবে না। তো সেই দিক দিয়ে কিন্তু আমাদের বেকার ভাইদের কিন্তু দিনের পর দিন প্রতারণার বা প্রতিশ্রুতি যে দেওয়া হচ্ছে সেই প্রতিশ্রুতি কি বলবো যে প্রতারণার যে শিকার সেটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ এই যে আমাদের এই বিষয়গুলা। আজ থেকে 3 বছর আগে ধলাই জেলার আমবাসায় হিন্দু জার্মান প্রজেক্টের 2য় ফেজের সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মোট বরাদ্দ অর্থের 280 কোটি টাকা। গত 2020 সালে 13 নভেম্বর তিনি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং বলেছিলেন ধলাই জেলার 8টি ব্লক ও উত্তর জেলার 3টি ব্লকের 1,30,000 মানুষকে এই প্রকল্পের টেকসই জীবন ধারণের মান নিশ্চিত করবে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে কাঠ ও বাঁশের বনভূমি, চেক ড্যাম নির্মাণ, নদী ও করিডোর নির্মাণের মাধ্যমে 78,000 মানুষ পরোক্ষভাবে উপকৃত হবেন। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব থাকা বন দপ্তর উদ্বোধনের পরও কাজ শুরু করতে পারেনি। কারণ বন দপ্তর প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকলেও কর্মী নিয়োগের দায়িত্বে সফেদ। সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যায়, এখনো নিয়োগ প্রক্রিয়াপত্র দেওয়া হয়নি। তো সফেদের মাধ্যমে যে বনমিত্র নিয়োগের যে কথাটা উঠে এসেছিল সেটা সবকিছু কমপ্লিট হওয়ার পরেও কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া, যে তাদের যে অফারটা সেটা কিন্তু আর দেওয়া হয়নি। তো
তোমরা জানো যে সফটওয়্যারের মাধ্যমে নিয়োগ হয়, বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়া বের হয় বিভিন্ন ডিপার্টমেন্টের, সেগুলা কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় টাকা নেওয়ার পর তাদের কিন্তু আর খবর থাকে না। এটা তোমরা নিজেরাও দেখেছো বা অনেকেই হয়তো অ্যাপ্লাই করেছো। খুব কম সংখ্যকই এখান থেকে চাকরি পেয়েছো, কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করার পর চাকরি পাওয়ার সংখ্যা আর অ্যাপ্লাই করার যে সংখ্যা সেটা তোমরা দেখে নিতে পারো। বিভিন্ন ডিপার্টমেন্টের উপর যে সফটওয়্যার নিয়োগ করে বা ইন্টারভিউতে কাদের ডাকে বা কাদের ডাকা হয় সেগুলো তোমরা দেখে নিও। কয়েকদিন আগেও একটা নিয়োগ প্রক্রিয়া বের হয়েছিল, বলা হয়েছিল যে পরীক্ষার জন্য ডাকা হবে। ওনারা কি করলেন, পরীক্ষার জন্য শর্ট লিস্টেড করলেন, সবাইকে কিন্তু পরীক্ষার জন্য ডাকা হয়নি। 100 জন যদি অ্যাপ্লিকেশন করে তার মধ্যে থেকে 60 জনকে ডাকা হয়েছে পরীক্ষার জন্য, বাকি 40 জনকে বিনা কারণেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর তাদের কাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি এর একটা ভাওতাবাজি দেখিয়ে। তো এইভাবে প্রতারণা হচ্ছে আমাদের বেকারদের সাথে। তো এটাই আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বলতে পারবো। সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যায় কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া দেওয়া যায়নি। রাজ্য সরকার জাইকা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য 1001 কোটি টাকা এবং ইন্দো জার্মান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য 280 কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। এই বরাদ্দ অর্থ যতটা কাজ হওয়ার কথা তা হয়নি। অবশ্য প্রাক্তনের হাতে থাকা এই সংস্থাটির বিরুদ্ধে আগেও বহুবার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। কর্মী স্বল্পতার কাজকর্ম লাটে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট প্রজেক্ট বনবাসীদের জীবনমান উন্নয়নের জন্য এই প্রকল্প, কিন্তু বনবাসীদের জীবন মানের কতটা উন্নয়ন হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিয়োগ ধীরে চলো নীতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, 280 কোটি টাকার প্রকল্প হলেও বাস্তবায়নের জন্য সময় কম, বিশাল পরিমাণ অর্থ অব্যয়িত খরচই করতে পারেনি দপ্তর, নিয়োগ হয়নি বন মিত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিছু এক্সাম্পল তোমাদের সাথে আমি আলোচনা করলাম, যেমন আমাদের ফার্মাসিস্ট আছে, আমাদের যেমন বনমিত্র আছে, এইগুলা তোমরা দেখেছো। এরকম অনেক কথা কিন্তু বলা হয়েছে। আমাদের বিদ্যুৎ জ্যোতি যে স্কুলগুলা, সেইগুলাতে যে টিচার, প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বিষয়ের উপর 2 জন 3 জন করে টিচার নিয়োগ করানো হবে, এটাও তোমরা দেখেছো। তো এটাও সাথে তোমরা এক্সাম্পল হিসাবে এখানে যোগ করতে পারো। আশা করি বললে এটা ভুল হবে না। তো এই যে নিয়োগ প্রক্রিয়া যেগুলো আমাদেরকে বলা হয়েছিল, এগুলার প্রমাণ কিন্তু এখনো আছে, এইগুলোর ভিডিও ক্লিপ কিন্তু এখনো আছে। এইগুলা দিয়ে শুধুমাত্র বেকারদের প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে একটা অতি উৎসাহিত করা হচ্ছে এই কথাগুলো বলে, কিন্তু নিয়োগের বেলায় অষ্টরম্ভা এবং তাদের জীবনটাকে পুরা পুতুলের মতো করে দেওয়া হচ্ছে। যেমন ভাবে নাচানো হচ্ছে তারাও তেমন ভাবে নাচছে। তো এটাই এখানে বলার। আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা আমি এখন তোমাদের সামনে বললাম, যেগুলা আমাদের হওয়ার কথা ছিল 2020 থেকে, কিন্তু এগুলা হয়নি, সেটা তো তোমাদের সামনে বললাম। কিন্তু যেগুলা বর্তমানে পাইপলাইনে আছে, আমাদের জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ, এগুলাওই আমাদের বর্তমান সরকার সম্পূর্ণ করতে পারছে না। আমাদের যে এসটিজিটি, সেটাকে একটা হাইকোর্টের একটা বিন্দুমাত্র সমস্যা দেখিয়ে সেটাকে আটকে রেখেছে। আর এখানে শুধু এসটিজিটি যারা পরীক্ষা দিয়েছে 2021-এ, তারা কিন্তু আটকে নেয়নি, তাদের সাথে কিন্তু পিছন দিকে তাকালে অনেক বেকার একটা সমাজ আটকে রয়েছে যারা এসটিজিটি পরীক্ষার জন্য প্রিপারেশন করছে। সাথে করে আমাদের জিআরবিটি গ্রুপ ডি, আজ 5 বছর ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে। তাদের একটা প্রসেস কমপ্লিট করতে আর কত সময়, পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউর মার্ক তো সাথে সাথেই দিয়ে দেওয়া হয়, তো সেইগুলা সাথে সাথে দিয়ে দেওয়ার পরেও বেশি থেকে বেশি 1 মাস সময় লাগার কথা, সেই জায়গায় দেখা যাচ্ছে জাস্ট ইন্টারভিউর পর 3 থেকে 4 মাস চলছে, তাদের কোনো খবরই নেই। তারপর আবার বলা হচ্ছে যে জুনের 4 তারিখের পরে তাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা। এই প্রসেসগুলো তো অনেক আগেই করার কথা ছিল। সাথে করে আমাদের আইন শৃঙ্খলার বিষয়টা, যেগুলা
একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা কনস্টেবল। যে জায়গায় আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে না, সেই জায়গাটা কি আর ঠিক থাকবে? তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটা তো আরো 1 বছর আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হয়নি। ত্রিপুরা পুলিশ কনস্টেবল অনেক বছর ধরে এটা শোনা যাচ্ছিল যে আসবে 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 করতে করতে 2024-এ আসলো। 23 থেকে 24 চলছে এটা। তো এইসব জায়গা দেখলে এই যে নিয়োগ প্রক্রিয়া, এগুলো কতটুকু ইম্পর্টেন্ট আমাদের, যেভাবে ত্রিপুরা রাজ্য সেইভাবে আমাদের বেকার ভাইদের জন্য। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে না। কিন্তু আমাদের মন্ত্রিসভায় বলা হচ্ছে যে আমরা জেআরবিটির জন্য টাইম বাড়িয়ে দেব, সামনের এত তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে। তো দিনের পর দিন টাইম বাড়িয়ে তাদের জীবনটাকে কি করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। সেইভাবে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ, সেইভাবে আমাদের ত্রিপুরার পুলিশ, প্রত্যেকটা প্রত্যেকটা চাকরির কথা, এগুলো বারে বারে বলতে হবে না, এই সেম সিস্টেমে চলছে, এগুলো তোমরা দেখছো। তো এই কথাগুলা বলার কারণ হলো যে তোমরা অনেকেই হয়তো এটাও ভাববে যে এইগুলা নিয়ে এইভাবে বলার কারণ কি। তো যে ভালো করবে তার বিষয়ে তো ভালো বলবোই, বা তোমরাও এইটা বলবে, কিন্তু যে খারাপ করবে তুমি না চাইতেও বলতে হবে যে ও খারাপ করছে। তো জিনিসটা একজনের সাথে খারাপ হচ্ছে না, এটা সমস্ত ত্রিপুরাবাসীর সাথে খারাপ হচ্ছে। আর এটা, এই প্রভাবটা আমাদের ত্রিপুরাবাসীর প্রত্যেকের জন্য খুবই ক্ষতিকর। প্রত্যেকটা পরিবারের মানুষ আছে, প্রত্যেকটা পরিবার থেকে এখানে অ্যাপ্লাই করেছে, তো প্রত্যেকটা পরিবারই দুশ্চিন্তার মধ্যে আছে। আর এটা থাকার কারণ এটাই যে একটা আশা সবার থাকে, সেই আশাটাকে মেরে দেওয়া হচ্ছে। আর শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আর প্রতারণার শিকার হচ্ছে আমাদের এই বেকার সমাজ। তো সেই বিষয়টা নিয়ে তো কাউকে কথা বলতে হবে, কেউ একজন তো কথাটা বলতে বা কথাটা তুলে ধরতে হবে, বা বিষয়টা তুলে ধরতে হবে। তো তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আমাদের সংবাদ মাধ্যমগুলো। ওনারা তুলে ধরছেন, কিন্তু ওনাদের যে তথ্যগুলা কে কর্ণপাত করে ভাই? কেউ কর্ণপাত করছে না। আমাদের আমাদের যে সংবাদ মাধ্যমগুলো, তারা প্রতিদিনই এরকম আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, বেকার সমস্যা বা বিভিন্ন স্কুলের সমস্যা, সবকিছুর পিছনেই একটা বেকার সমস্যা থেকেই যায়। তো সেইগুলা কিন্তু প্রতিনিয়তই তারা তুলে ধরে, কিন্তু তাদের যে তথ্যগুলা কে কর্ণপাত করে? কেউই নেই তাদের তথ্যগুলা কর্ণপাত করার জন্য। সবাই শুধু অবহেলা করে যাচ্ছে। আর তাদেরকে অবহেলা করা মানে কি, আমাদের যে বেকার সম্প্রদায় যে আছে, বেকার সমাজ যে আছে, তাদেরকে অবহেলা করা। তো এখানে আমাদের যে সরকার আছে, সরকারের কাছে একটাই অনুরোধ, যে আমাদের এই বেকার সমস্যা দূর করে আমাদের সুষ্ঠু জীবন, আমাদের সুষ্ঠু ভবিষ্যৎ আমাদেরকে দিয়ে দেওয়ার, আমাদেরকে সঠিকভাবে সবকিছু পরিচালনা করার দায়িত্ব আমাদেরকে দিয়ে দেওয়ার, আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে না রেখে দুশ্চিন্তার মধ্যে না রেখে আমাদেরকে সঠিকভাবে চলাফেরার একটা রাস্তা দেখানোর, এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ। আর এটা অতি শীঘ্রই করার জন্য আমাদের একটা অনুরোধ রইল সমস্ত বেকার ভাই বোনদের পক্ষ থেকে। তো এতটুকুই বলার, এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। আশা করি তোমরাও দেখেছো, বুঝেছো। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এতটুকুই বলার, তোমরা তোমাদের মতামতটা এখানে জানিয়ে যাবে, কমেন্ট করে দেবে তোমাদের কি মতামত। এতটুকুই বলার। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।